আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরাইন সিদ্দিক গহন, ইনস্ট্রাক্টর অপারেবল বাংলাদেশ। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো যে কেন একই দিনে দুই গোলার্ধে দুই ধরনের ঋতু বিরাজ করে। এই প্রশ্ন তো খুবই সিম্পল হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে স্লাইডের মাধ্যমে পুরো বিষয়টি ব্যাখ্যা করব, যাতে করে তোমরা খুব সহজেই এটি বুঝতে পারো। সো চলো আমরা শুরু করি। প্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে নিরক্ষরেখা, দ্যাট মিনস ইকুয়েটর। যে রেখা দ্বারা পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। তো নিরক্ষরেখা হচ্ছে এক ধরনের কাল্পনিক রেখা, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে পৃথিবীকে সমতল দেখলো, পৃথিবী কিন্তু অ্যাকচুয়ালি সমতল না, এটা তোমরা সকলেই জানো। এই যে কাল্পনিক নিরক্ষরেখা, এটার উপরের যে অংশ এটাকে বলে উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার নিচের যে অংশ এটাকে বলে দক্ষিণ গোলার্ধ। আমরা পরবর্তী স্লাইডে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই অংশটুকু নিরক্ষরেখা, তার উপরের অংশ উত্তর গোলার্ধ, তার নিচের অংশ দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধের কথা যদি আসি, এখানে পৃথিবীর মোট স্থলভাগে 70% অবস্থিত। কেন অবস্থিত? কারণ এখানে যে মহাদেশগুলো রয়েছে, উত্তর আমেরিকা, তারপর ইউরোপ, এশিয়া, আফ্রিকার উত্তর অংশ, ম্যাক্সিমাম স্থলভাগ কিন্তু উত্তর গোলার্ধে আছে। ঋতুর কথায় যদি আসি, তাহলে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল, এবং তারপর উল্টো ঘটনা ঘটবে, এটা তোমরা বুঝতেই পারছো। কিন্তু এটা কেন হবে, এটা নিয়ে আমরা আস্তে আস্তে যখন পড়বো তখন এটার পিওর একটা উত্তর পেয়ে যাব। উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, ইউরোপের দেশগুলো উত্তর গোলার্ধে অবস্থিত। এখন আমরা দক্ষিণ গোলার্ধ নিয়ে কথা বলব। নিরক্ষরেখার নিচের অংশ হলো দক্ষিণ গোলার্ধ, যেটা তোমাদেরকে আগেই বললাম। এখানে পৃথিবীর স্থলভাগের তুলনায় সমুদ্রের পরিমাণ বেশি, কারণ উত্তর গোলার্ধে যদি 70% স্থলভাগই থাকে, তাহলে নিচের অংশে সমুদ্রের পরিমাণ বেশি থাকাই স্বাভাবিক। অ্যান্ড তোমরা এটা ম্যাপ দেখেও বুঝেছো, যেটা তোমাদেরকে নিরক্ষরেখায় দেখালাম। গুরুত্বপূর্ণ মহাদেশ সমূহ হচ্ছে অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকার দক্ষিণাংশ, আর আফ্রিকার দক্ষিণাংশ। ঋতু: দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন উত্তর গোলার্ধে শীতকাল। উদাহরণ হিসেবে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আমরা পরবর্তী স্লাইডে যাই, এটা হচ্ছে আহ্নিক গতি। তার আগে আমরা আহ্নিক গতি নিয়ে জেনে আসি। পৃথিবীর নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। পৃথিবী কিন্তু শুধু সূর্যকেই কেন্দ্র করে ঘোরে না, বরং পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করেও ঘোরে। আর পৃথিবীর কিন্তু কোনো কেন্দ্রবিন্দু নেই, এটা তোমরা ধরতে পারো এটা কাল্পনিক কেন্দ্রবিন্দু। তো এই ঘূর্ণন সম্পূর্ণ করতে পৃথিবীর সময় লাগে প্রায় 24 ঘন্টা, আর একদম স্পেসিফিকভাবে বললে সেক্ষেত্রে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই গতির কারণে পৃথিবীর কোনো স্থানে দিন এবং কোনো স্থানে রাত হয়, সময়ের তারতম্য ঘটে। এই যে পৃথিবীতে এতগুলা দেশ আছে, এক এক দেশের কিন্তু এক এক টাইম। কোনো দেশে যখন দিন থাকবে, অন্য কোনো দেশে হয়তো সন্ধ্যা, কোনো দেশে হয়তো দুপুর, কোনো দেশে হয়তো রাত থাকবে। এই আহ্নিক গতির কারণে এটা হচ্ছে। আমরা এখন প্রিভিয়াস স্লাইডে যদি আসি, তাহলে এখানে খেয়াল করছে যে পৃথিবী কিন্তু 23.4 ডিগ্রিতে কাত হয়ে আছে, এবং পৃথিবী এভাবেই থাকে, এভাবেই পৃথিবী নিজ অক্ষে ঘুরে, এভাবেই পৃথিবী সূর্যকে আবর্তন করে, বা ধরো ঘুরে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে আর কি। এখন আমরা আসি বার্ষিক গতি। আহ্নিক গতি যদি হয় যে পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, সেক্ষেত্রে বার্ষিক গতি হবে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে গতি সম্পন্ন করছে তাকে বার্ষিক গতি বলে। আর এটা সম্পন্ন করতে লাগে প্রায় 365 দিন 6 ঘন্টা। এবং তোমরা ভালো করেই জানো যে 365 দিনে কিন্তু 1 বছর। তার মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসতে পৃথিবীর 1 বছর সময় লাগে। আর এই যে বার্ষিক গতি, মূলত এই বার্ষিক গতির কারণেই কিন্তু পৃথিবীর ঋতুর পরিবর্তন হয়। তোমরা এই যে দেখছো যে ফলাফল ঋতুর সৃষ্টি, দিন রাত দৈর্ঘ্যের তারতম্য, আর প্রধান প্রভাব হচ্ছে মৌসুমী পরিবর্তন। এই যে আমরা ঋতু দেখতে পারি যে গ্রীষ্ম, শীতকাল, বর্ষাকাল, এগুলো বার্ষিক গতির জন্যই হয়। স্পেশাল নোট হচ্ছে আহ্নিক এবং বার্ষিক গতির ক্ষেত্রে পৃথিবী 23.4 ডিগ্রি কাত হয়ে নিচ অক্ষ এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরে, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম আমি। এখন আজকে মেইন টপিকে আসি তাহলে। তো সেই জন্য আমরা 21 জুনকে ধরে নিই। আমরা 21 জুন ধরতে পারি, আর 21 ডিসেম্বর ধরতে পারি। তো আমরা 21 জুন ধরে নিচ্ছি। এই ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দুই গোলার্ধ সম্পর্কে ধারণা থাকতে হবে,
তোমাদেরকে এই ধারণা আমি অলরেডি দিয়েছি। সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। তো কর্কট ক্রান্তি রেখা হচ্ছে যে উত্তর গোলার্ধের উপর এক ধরনের রেখা আছে, কাল্পনিক রেখা, যাকে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বলে। এই রেখা বরাবর যখন সূর্যটা একদম লম্বালম্বি ভাবে পড়বে, তখন গরম পড়া কিন্তু খুবই স্বাভাবিক। তো সূর্য যখন একটা স্থানে লম্বালম্বি ভাবে পড়ছে, তাহলে অবশ্যই দক্ষিণ গোলার্ধে একটু তির্যকভাবে পড়বে, সূর্যের তাপমাত্রার প্রভাবটা কম থাকবে। তো সেই হিসেবে কিন্তু অবভিয়াসলি শীতকাল থাকবে। অ্যান্ড এখানে লেখাই আছে যে দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে হেলে থাকে আর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। তো সেই ক্ষেত্রে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে শীতকাল। আবার 21শে ডিসেম্বর যখন আসবো, তখন কিন্তু পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে সিনারিও কিন্তু পাল্টাবে। তখন হবে হচ্ছে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকবে আর উত্তর গোলার্ধে শীতকাল থাকবে। তো এই সিম্পল একটা জিনিস বোঝার জন্য আমি তোমাদেরকে বার্ষিক গতি বোঝালাম, তারপর আহ্নিক গতি বোঝালাম, দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ আর নিরক্ষরেখা সম্পর্কে তোমাদেরকে বোঝা, যাতে করে তোমরা ফুল একটা ডিটেলস জানতে পারো যে হ্যাঁ এভাবে এই কাজটা হচ্ছে। এবং পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে, তোমরা যেন নিজেদের দক্ষতা দিয়ে সেই অ্যান্সারটা লিখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, যেন সবাই এই বিষয় নিয়ে জানতে পারে। আর তোমাদের যে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমার কোনো ইনফরমেশন দিতে যদি ভুল থাকে সেটাও বলে দাও, সেটার উত্তর অবশ্যই আমি দিব কমেন্ট বক্সে। আর আজকে যা পড়ালাম এটা স্লাইডটা যদি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো, সেখানেই তোমরা এই স্লাইডটা পেয়ে যাবে। তো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো টপিক। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।